আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। ২১শে রাতে র্যাব বিলুপ্তির দাবি নিঃসন্দেহে অনেক দিন ধরে বিভিন্ন মহল থেকে সেই দাবি আবার নতুন করে উঠেছে খোদ বিএনপির পক্ষ থেকে, যে বিএনপির হাতেই র্যাবের সৃষ্টি। পাশাপাশি গত ১৫.৫-১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময় যেসব সরকারি কর্মকর্তারা পদবঞ্চিত হয়েছেন, বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল, তাদের মধ্য থেকে ৭৬৪ জনকে, সাবেক কর্মকর্তা ৭৬৪ জন, তাদেরকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এক্ষেত্রে আসলে প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রয়োজন নাকি শুধু কিছু অর্থ হলেই তাদের প্রতি ন্যায় বিচার করা যাবে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সাবেক সচিব এবং সাবেক হাই কমিশনার মোফাজ্জল করিম, রয়েছেন সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক পুলিশের খান সাইদ হাসান। আমি মোফাজ্জল করিম আপনার কাছে আসবো, তার আগে একটু খান সাইদ হাসান, পুলিশ র্যাব বিলুপ্তির দাবি খোদ বিএনপি পক্ষ থেকে উঠেছে, কেন বিএনপি পক্ষ থেকেই এই বিলুপ্তির দাবিটি আসতে হলো? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা কালকে আমাদের যে বিএনপির যে পুলিশ সংস্কার যে কমিটি, সেই কমিটিতে আমার কাজ করার সুযোগ হয়েছিল এবং গতকালকে যখন এটা আমাদের প্রেস ব্রিফ করে এই যে কমিটির সুপারিশমালাগুলো যখন জনসম্মুখে তুলে ধরা হয়, তখন একজন সাংবাদিক হয়ে প্রশ্নটা করেছিলেন। তো আমাদের আহ্বায়ক মেজর হাফিজ উদ্দিন উনি খুব সুন্দরভাবেই বলেছেন যে প্রয়োজনের নিরিখেই তখন র্যাবটা তৈরি করা হয়েছিল এবং আপনাদের যদি আমরা খুব হিপোক্রেসি না করি তাহলে প্রথম র্যাব সৃষ্টির পরে ২-৩-৪ বছর কিন্তু এটা খুবই মানুষ কর্তৃক খুবই প্রশংসিত হয়েছিল এবং তারা পুলিশের চাইতে অনেক বেশি পপুলার হয়ে গিয়েছিল। তো আমি তো তখন পুলিশে ছিলাম, তো আমি দেখেছি। তো যতদিন ভালো কাজ করেছে ততদিন পর্যন্ত আমরা প্রয়োজন মনে করেছি। কিন্তু আপনারা জানেন এটা আমাদের বিএনপির পক্ষ থেকেই শুধু বলা না, সাধারণ আপামর মানুষ জানে, দেশ বিদেশের মানুষ জানে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে তাদের এই সমস্ত কুকর্ম গত ১৫ বছর বা ১৬ বছর সে গত ফ্যাসিস্ট সরকার তাদেরকে দিয়ে যা করিয়েছে এবং তার কারণে আপনারা জানেন যে স্যাংশনও তাদের ৬ জন কর্মকর্তা বিরুদ্ধে, র্যাবে কর্মরত ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে আমেরিকান স্যাংশন এবং ওভারঅল ওই ডিপার্টমেন্টে র্যাবের উপরে স্যাংশন আছে। তো যেটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এরকম একটা ধিকৃত যে একটা বাহিনী তৈরি করার সময় যেটা আমাদের মেজর আহ্বায়ক সাহেব বলেছেন যে ওটা যতটুকু মানে ভালোর জন্য করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এটা একটা গ্যাংগ্রিনে পরিণত হয়েছে। যাই করে আমরা মনে করছি এটাকে রঙের সাথে রাখা দরকার, ছেটে ফেলা দরকার। তো সেটা থেকেই র্যাবকে বিলুপ্তির জন্য দাবি করা হয়েছে। বিএনপি করেছিল ভালো উদ্দেশ্য নিয়ে এবং যতদিন বিএনপি দায়িত্বে ছিল রাষ্ট্র পরিচালনায় ততদিন পর্যন্ত র্যাব প্রশংসনীয় কাজই করেছে। কিন্তু এই এখন আপনি বিষয়টা হলো ছুরির তো দোষ না, দোষটা হলো যে এই নাইফটা পিছন থেকে যিনি চালাবেন তিনি, এই যদি আপনি কসাইয়ের হাতে দেন জবাই করবে মানুষ, আর এই ছুরিটা যখন আপনি কোনো সার্জন হাতে দিচ্ছেন তখনও এইটা দিয়ে এসে মানুষের জীবন বাঁচাবে। তো র্যাবকে এটা তো সব মূলের সমস্ত কিছুর মূলে তো গভর্নমেন্ট পরিচালনায় যারা করেছে, বিশেষ করে ইমিডিয়েট পাস্ট ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তাদের কারণে হয়েছে। কিন্তু আমাদের যে ইয়েটা, তাহলে হয়তো আপনার প্রশ্ন করতেই পারেন তাহলে র্যাবকে আপনারা আবার ভালোভাবে সাজালিতে হয় এটা হবে। কিন্তু এটা আমরা পরে অ্যানালাইসিস করে যেটা দেখেছি যে র্যাবের যে বিভিন্ন বাহিনী থেকে, বিশেষ করে সশস্ত্র বাহিনী থেকে যাদেরকে আনা হয়েছে, তারা এমনি তাদের নিজ নিজ বাহিনীতে তারা খুবই কর্মঠ এবং খুবই এফিশিয়েন্ট, কিন্তু মিলিটারির কাজ আর পুলিশের কাজ তো এক না। যেমন আমি খুব একটা সেন্টেন্সে যদি আপনাদেরকে বলি যে আর্মিতে বলাই হয় তাদের ট্রেনিংয়ের বেসিকটা হলো শুট টু কিল, শ্যুট করতে হবে মানুষকে মারার জন্য এবং 1 বুলেট 1 এনিমি কিলড হইতে হবে। মানে আর্মি শ্যুট করে হলো শ্যুট টু কিল সামওয়ান, আর পুলিশ শ্যুট করে একই অস্ত্র দিয়ে, বাট পুলিশ শ্যুট করে শ্যুট টু প্রোটেক্ট সামওয়ান অর সাম প্রপার্টিজ। আচ্ছা, তো দ্যাট ইজ এই যে ফিলোসফিক্যাল যে আপনার যে ডিফারেন্সটা, এই যে মোটিভেশন যে ট্রেনিং, তো এইটা তো আসলে যখন আপনি ওই যাদের কাজই হলো মোটিভেশন হলো ট্রেনিং হলো যে শ্যুট টু কিল, তাকে যখন আপনি এসে শ্যুট টু প্রোটেক্টের কাজে লাগাবেন, ও তো প্রোটেক্ট করা বোঝে না। তো এই কারণেই বোঝা গেছে যে আসলে মিলিটারিকে দিয়ে পুলিশের কাজ যখনই করানো হয়েছে বা করাতে যাওয়ার চেষ্টা করেছে, তখন দেখছে সাময়িকভাবে কিছুদিন একটু ভালো লাগলেও আলটিমেটলি রেজাল্ট ভালো হয়নি। তো সেটার পরিণতি র্যাব হয়েছে। এখন কথা হলো যে র্যাব বিলুপ্ত করলে তাহলে কি আমরা র্যাবটা মানে একটা ফোর্স এবং যেটাকে আর্ম পুলিশ ব্যাটালিয়ন যেটা আমাদের এক্সিস্টিং, সেটাকেই 3-4টা সেকশন অ্যাড করে দিয়ে এটাকে করা হয়েছিল। তো অনেক অবশ্য বলেছে র্যাবকে বিলুপ্ত করে ফেললে তারা শূন্যতার সৃষ্টি হবে কিনা। তো সেই শূন্যতা আমরা আর্ম পুলিশ ব্যাটালিয়ন থেকে পূরণ করতে পারবো, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 করেছিলেন। স্যার তো তখন হয়তো মনে করতে পারবেন।
তো আমার মনে হয় এই সমস্ত কারণেই আমরা চাচ্ছি র্যাবটাকে বিলুপ্ত করে দিতে, বাট যে পুলিশিং যে কর্মকাণ্ডটা সেটা আমরা আর্ম পুলিশ ব্যাটালিয়ন দিয়ে করতে পারবো, সেই সক্ষমতা এবং সেটা সমস্ত কিছু আমাদের আছে। এবং সেই ক্ষেত্রে পুলিশকে দিয়ে যদি আপনি সিভিল আনরেস্টগুলোকে যদি আপনি অ্যাড্রেস করেন অনেক বেশি ভালো হবে, প্রাণহানি ঘটবে না, খুনাখুনি। এই যে আপনি ধরেন যে ক্রস ফায়ারের যে ট্রেডিশনটা, এই যে কালচারটা, এটা কিন্তু আমিও তো চাকরিতে ছিলাম, আমরা 2009 সাল পর্যন্ত ছিলাম। কখনো চিন্তা করি যে একটা মানুষকে ধরে নিয়ে এসে মানুষকে ধরে নিয়ে এসে সে শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে খুল করে মেরে ফেললো। বাট এই আমি যখন জেলে ছিলাম, আমার সাথে একজন জেলে ছিলাম, নাম বলেই ফেলি, উনি যেহেতু নিজেই কনফেস করতেন, মিস্টার তারেক সিদ্দিকি রাইট, তারেক সাইদ, ওই যে আপনার সেভেন মার্ডার, হ্যাঁ, হি ইউজ টু ক্লেম হিমসেলফ, যে আমাকে বলতেন যে স্যার আমি কোনো ভালো মানুষকে মারিনি, আমি প্রায় শখানেক মানুষকে হত্যা করেছি, মানে মেরেছি। ইয়েস, আমরা যখন রাতে যখন হাঁটতাম জেলখানার মধ্যে, যখন ওয়াক করতাম সকাল বিকাল, তো তখন তো একসাথেই যেহেতু পাশাপাশি ছেলে থাকতাম, তো সে বলতো যে না আমি মানুষ প্রায় হয়তো শখানেক মানুষ হত্যা করেছি, আমি কিন্তু ভালো মানুষকে মারি নাই, আমি জামাত আর বিএনপিকে মেরেছি, ভালো মানুষ মানে না। তো এখন কথা হলো এটা তার মানে হলো পলিটিক্যাল মোটিভেটেড হয়ে একটা লোককে ধরে সে খুন করা যেতে পারে, এই কালচার পুলিশের অনেক দুর্নাম ছিল, ঘুষ খাওয়ার দুর্নাম, কাজ ঠিক মতো করতে পারে না, অমুক না তমুক না, কিন্তু মানুষকে ধরে নিয়ে এসে মানে যে হত্যাকাণ্ড যে খুন প্রতিরোধ করার দায়িত্ব তাদের, সেটাই তাদেরকে ধরে নিয়ে এসে খুন করে ফেলা, এই কালচারটা কিন্তু পুলিশের ছিল না। কিন্তু আপনি যখন স্ট্যাটিস্টিক্সে দেখেন র্যাবের সাথে কিন্তু পুলিশের ক্রস ফায়ারের সংখ্যা বেশি, এবং সমস্ত কর্মকাণ্ডগুলো শুরু করেছে ওদের দিয়ে, তারপরে এদের সাথে কম্পিটিশন করতে যে সংখ্যায় বাড়িয়ে ফেলি, বিকজ পুলিশের সংখ্যা বেশি। তো এই জন্য আমরা সমস্ত কিছু বিবেচনায় এনে ভেবেছি যে র্যাবটাকে এটার আর দরকার নাই। আর তাছাড়া র্যাবটা যখন তৈরি করা হয়েছিল তখন স্যার হয়তো মনে করতে, তখন তো স্যার সার্ভিসে তো ছিল না, স্যার তখন রিটায়ার করছে, বাট তখন এটা ছিল কিন্তু ফর দ্য টাইম বিং, যে ওই যে আপনার খেয়াল আছে কিনা, তখন ওই যে বিভিন্ন পৌরসভায় আপনার সিটি কর্পোরেশনগুলোতে সমানে কমিশনার কিলিং হচ্ছিল, খুলনাতে আমাদের মগবাজার কমিশনার, মানে একটা বিশ্রী অবস্থা হয়েছে, তখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলই করা যাচ্ছিল না। ক্লিন হার্ট অপারেশন করা হলো, ক্লিন হার্ট অপারেশন ক্লিন হার্ট অপারেশন করেছে 2002 সালে প্রথম দিকে। তো ওইটার পরেই তারপরে আপনার যে যখন দেখা যাচ্ছে আর কোনোভাবে ল অ্যান্ড অর্ডারকে রেস্টোর করা যাচ্ছে না, তখন সাময়িকভাবে কিছুদিনের জন্য এটাকে এইটা দিয়ে শুরু করা হয়েছিল, যেটা ফর দ্য টাইম বিং এটা আসবে, তারপরে হলে চলে যাবে, এরকম একটা কনসেপ্টটা ছিল। বিকজ আমি তখন তো আমি সার্ভিস ছিলাম, আমি জানতাম এটার সাথে, প্রক্রিয়ার সাথে। তো যাক সমস্ত কিছু বিবেচনা করে বিএনপি হ্যাঁ ওটা চিন্তা করেছে, এবং এটা আমার মনে হয় সবাই তো এটাকে অ্যাপ্রিসিয়েটই করছে। আমি একটাই ব্লেম করছি, আপনারা তৈরি করেছেন, তো আমি তো একটা ভালো কিছু উদ্দেশ্য নিয়ে করেছিলাম। যে ব্রেক করা যাবে না এমন তো কোনো কথা নেই, আইন তৈরি হয় আইন ভঙ্গ করার জন্যই, বাংলায় একটা কথা আছে, যদিও সেটা নেগেটিভ অর্থে। আমি একটু মোফাজ্জল করে আপনার কাছে আসতে চাই, র্যাবের বা র্যাব নামে যে বাহিনীটি, এটি বিলুপ্ত করে আসলে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সংস্কৃতি, আমরা অপসংস্কৃতি বলবো, গত কয়েক যুগ ধরে যেটি গড়ে উঠেছে, সেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে তো পুলিশের বিরুদ্ধেও তো কথা, আমি মানে র্যাবকে ডিফেন্ড করছি না, তো পুলিশের বিরুদ্ধেও তো অনেক ধরনের অভিযোগ আছে। এটি কি আসলে সংস্কার প্রয়োজন ছিল র্যাবের, নাকি বিলুপ্তিটা সময় উপযোগী? ধন্যবাদ আপনাকে। যখন র্যাব প্রতিষ্ঠিত হলো 2004 সালে, তখন আমি ঠিক দেশে ছিলাম না, বিদেশে, অর্থাৎ আমি লন্ডনে হাই কমিশনার ছিলাম। সেখানে আমাদেরকে জানানো হলো যে একটা বাহিনী হচ্ছে, এবং তার জন্য অস্ত্র শস্ত্র ইত্যাদি ইত্যাদি জোগাড় করে একটা টিমও গেল লন্ডনে গেল, সেখান থেকে করলো। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই কী ব্যাপার, হঠাৎ করে দরকার পড়লো? বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, পুলিশ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না, সেই জন্য একটা স্পেশাল ফোর্স গঠন করা হয়েছে, এবং তাদের কাজ হবে স্পেশাল কাজ। সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশ ছিল, পুলিশ থাকবে, কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে স্পেশাল দায়িত্ব পালনের জন্য। ভালো কথা। প্রথম যেটা উনিও বললেন যে হয়েছে, এই সমাদৃত হয়েছে, যেখানে র্যাব অ্যাকশনে গেছে, গিয়ে হয়তো ওই এলাকার একজন কুখ্যাত আসামিকে বা কুখ্যাত একজন অপরাধীকে মেরে ফেলেছে, লাশ পড়েছিল ইত্যাদি। তখন এমনও হয়েছে, প্রথম দিকে আমরা খবর পেতাম ওখানে লন্ডনে বসেই, এবং আপনারা তো জানেনই, এলাকাতে মিষ্টি বিতরণ হয়েছে, তখন মিষ্টি বিতরণ হয়েছে, প্রসেশন বের হয়েছে। কিন্তু পরে এই ক্ষমতাটা র্যাব ঠিকমতো আর ব্যবহার করে নাই। যে ছুরির যে উদাহরণটা উনি দিলেন, সুন্দর একটা উপমা,
র্যাব যখন ওই ছুরি দিয়ে মুরগি জবাই করা বা গরু জবাই করা চাইতে যখন চলে গেল মানুষ জবাই করার দিকে, তখন তো আর এই ছুরিকে দোষ দিয়ে লাভ নেই, যে জবাই করছে তাকে। রাইট। এখন যেটা করতে যাওয়া হচ্ছে, আমার শুধু একটাই প্রশ্ন, বাংলাদেশ কি তাহলে স্ট্রাইকিং ফোর্স বা স্পেশাল ফোর্স কথাটাই বলি, যাদের কাজ ওই ছিটকে চুরি ধরা বা আপনার অন্যান্য যে সমস্ত ছোটোখাটো অপরাধের জন্য অপরাধীদেরকে ধরা, এই কাজটা করবে, নাকি কুখ্যাত দাগিয়া আসামি ইত্যাদি বা এরকম সংগঠন? এদেরকে কোথাও কোথাও দেখা গেছে র্যাব একটা আস্তানার খবর পেয়েছে, যে আস্তানাতে অনেক রকমের ষড়যন্ত্রমূলক কাজকর্ম হতো, পরে র্যাব ওই জায়গাটা ঘেরাও দিয়েছে, দিয়ে ওদের সঙ্গে কোথাও গুলি বিনিময় হয়েছে, হয়ে প্রথম তো এরকম প্রায় ঘটতো। তো কী করতে হবে? ওই শূন্যস্থানটা কে পূর্ণ করবে? আমার কথা হলো ওই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তার কারণ পুলিশকে একদিকে বলবেন আপনি গরু চোরকে ধরার জন্যে, হ্যাঁ, আর আরেকদিকে বলবেন যে আপনি এই ধরনের কুখ্যাত দাগি আসামি ইত্যাদি যেগুলো আছে তাদেরকে দমন করবে। এটা তো এক পুলিশকে দেওয়া হবে না, একটা বিশেষ ফোর্স লাগবে। আমার সাজেশন হচ্ছে পুলিশের মধ্যে কিন্তু এই বিশেষ ফোর্সটা গ্রহণ করা যেতে পারে। পুলিশের অলরেডি একটা ইয়ে আছে, কি বলে, সংগঠন আছে, এপি ব্যাটালিয়ন। জি, আপনি বোধহয় আর্ম পুলিশ ব্যাটালিয়ন। আর্ম পুলিশ ব্যাটালিয়ন যেটার হেডকোয়ার্টার হচ্ছে ওই ইয়েতে, উত্তরাতে স্যার। উত্তরা, হ্যাঁ উত্তরাতে, ওখানেই তাদের ট্রেনিং ইত্যাদি হয়। কিন্তু আর্ম পুলিশ ব্যাটালিয়নের কোনো বিশেষ কোনো সাফল্য বা বিশেষ কোনো কাজে তাদেরকে লাগানো হচ্ছে এটা আমরা দেখি না। তারা হয়তো তাদের সংগঠনকে, তাদের ডিপার্টমেন্ট ঠিক মতোই কাজে লাগাচ্ছে, কিন্তু জনসমক্ষে আর্ম পুলিশ ব্যাটালিয়ন, জনসমক্ষে একটা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড এটা তুলে ধরা দরকার আছে। দরকার হলে পরে মানুষ তাকে ভালো কাজ করলে সাপোর্ট দিবে, খারাপ কাজ করলে তাকে কন্ডেম করবে। তো যাই হোক, এখন এই র্যাব উঠাই দিলে পরে র্যাবের যে স্পেশাল দায়িত্ব দিয়ে করা হয়েছিল, এই দায়িত্বটা এপিবিকেই দিন বা পুলিশের অন্য একটা সংগঠন সৃষ্টি করে এটা করতে হবে আর কি, আমার মতে। আমার প্রশ্ন হচ্ছে যে র্যাবের বিলুপ্তের প্রয়োজন আপনি নিঃসন্দেহে বলছেন, তাই না? তো এই মানুষগুলোকে আপনি আর্মস ব্যাটালিয়ানে দিতে বলছেন, কিন্তু আর্মস ব্যাটালিয়ান আসলে কতটুকু সক্ষম? তাদের সেই র্যাব তো এলিট ফোর্স হিসেবে ছিল, পরে তাদের নানান ধরনের অপকর্ম কোনো কোনো সদস্যের মাধ্যমে পরে প্রচণ্ডভাবে বিতর্কিত হয়েছে। কিন্তু আর্মড পুলিশ ব্যাটালিয়ান সেখানে দিলে কি আসলেই এটা মেনে নেবে র্যাবে যারা আছে? খান সাইদ হাসান, কারা মেনে নেবে নাকি? যারা সদস্য আছেন তাদেরকে জিজ্ঞেস করে তো আর এটা এক্স্যাক্টলি স্যার, আমি বলতে চাচ্ছিলাম স্যার, এক্স্যাক্টলি স্যার, পলিসির সেক্ষেত্রে নতুন কোনো অস্ত্র তৈরি হবে কিনা? না আমি বলি স্যার, স্যার তো মানে আমি ভুলে চিন্তা করছিলাম যে স্যার আসলে অনেক দিন আগের স্মৃতি মনে আছে কিনা। আই এম ভেরি গ্রেটফুল স্যার যে আপনার সব কিছু খেয়াল আছে স্যার। আর্ম পুলিশ ব্যাটালিয়ান ওয়াজ রেজড, মানে তৈরি করা হয়েছিল 1979, স্পেশাল ছাড় যেটা বলেন, যে স্পেশাল জিনিসগুলো তখন আপনার খেয়াল আছে চিটং হিল ট্র্যাক্সে যখন আনরেস্ট শুরু হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেখলেন যে স্যার যেটা যে চোর ধরা, পকেটমার ধরা পুলিশকে দিয়ে ওই ইয়েতে আপনার হিল ট্র্যাক্সে পুলিশিং হবে না, তখনই উনি 1979 আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স করে আর্ম পুলিশটা তৈরি করেছিল। এবং আর্ম পুলিশের সমস্ত কিছু ওই স্পেশালাইজড ফর্মে এখনও আছে ওদের। ওরা কিন্তু 6 ইঞ্চ মোটর ইউজ করে, যেটা পুলিশের মোটর ইউজ করে ওরা। এখন যেটা বলছেন আপনি যে ওরা কি পারবে, কেন পারবে না? একজন সাব ইন্সপেক্টর আর একজন মিলিটারি মেজর, অনেক বড় পদ কিন্তু। ইভেন আপনি ধরেন, ইভেন আপনি আসেন ডাইরেক্টর, কি বলবো এটা, আপনি জয়েন্ট সেক্রেটারি। পার্থক্য কি? পার্থক্য হলো যে ওই সাব ইন্সপেক্টরের আইন দিয়ে বলা আছে ও একটা ঘটনা হলে তদন্ত করতে পারবে, যেটা মেজর সাহেবেরও নাই, যেটা আমাদের ডেপুটি সেক্রেটারি, যদি মূল্যবৃদ্ধি ধরে ডেপুটি সেক্রেটারি সাহেবেরও নাই। তো এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে আমি জাস্ট 3টা সেকশন, র্যাবের কিন্তু আলাদা কোনো আইন নাই। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাথেই ওদেরকে আগে ইনক্লুড করা হয়েছে। একটা বড় বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন,
তার সাথে 10 জন লোককে ইনক্লুড করে বলা হয়েছে যে এই 10 জনের জন্য কিছু বাড়তি ক্ষমতা দেওয়া হলো, যেটা আমাদের পুরা বাহিনীকে দেওয়া হয় না। কি সেটা প্রথমে সেকশন 2-তে আমি নিয়ে আসছি স্যার, স্যারের কথা শুনে আমি এটা নিয়ে আসছি, স্যারকে আমি দিব, স্যারের জানা দরকার এটা, কারণ উনি তো বিভিন্ন সময় পাবলিক ইয়েতে যান। স্যার সেকশন 2-তে যেটা ডেফিনেশন ছিল স্যার, ওইখানে স্যার আপনার স্যার সেকশন 2-র সাথে AB ক্লজ লাগিয়ে বলল যে আর্ম পুলিশ ব্যাটালিয়নের মধ্যে এখন আর্মি, নেভি, এয়ারফোর্স এবং বিজিবি থেকে আসা লোকজনও এর মধ্যে যুক্ত হতে পারবে। তারা যখন এখানে আসবে তারাও আর্ম পুলিশ হয়ে বিবেচিত হবে। এটা স্যার সেকশনের ডেফিনেশনটা চেঞ্জ করলো স্যার 2A দিয়ে স্যার 2H চেঞ্জ করে। আর এরপরে স্যার ইমপ্লিমেন্ট করা হয়েছিল, ওটা দিয়ে তো র্যাব কাজ করে স্যার, যেটা আপনি যেটা বলেন যে ব্যাটালিয়ন পারে না, র্যাব পারে কিন্তু ব্যাটালিয়ন পারে না। কেন? ওটা ক্ষমতার জন্য না বা আপনার ইফিসিয়েন্সির জন্য না, বিকজ আইনে ওদেরকে করতে দেওয়া হতো না, তথ্য বেঁধে রাখা হয়েছিল। এই সেকশনটাই যদি আমরা এপিবিএনকে যদি এপিবিএনের জন্য অ্যাপ্লাই করা মানে ইয়ে করা হয়, আমি শুধু জাস্ট 2টা সেকশন স্যার। একটা সেকশনে বলা হয়েছে যে সেকশন 2, এটার মধ্যে নিয়ে আসছি স্যার আপনার জন্য, যে এটাতে বলা হয়েছে যে বাইরে থেকে যারা আসবে, মানে অন্য ফোর্স থেকে, ডিসিপ্লিন ফোর্স থেকে, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি এবং আমাদের আনসার থেকেও আসে, তারা যখন এটাতে আসবে তখন তারাও আর্ম পুলিশ ব্যাটালিয়ন হিসাবেই সদস্য হিসেবে পরিগণিত হবে। এটা ইমপ্লিমেন্ট হয়েছে? হ্যাঁ, ওটা দিয়ে তো আসছে স্যার। র্যাবের তো আলাদা কোনো আইন নাই, ওরা কিন্তু আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইনই চলছে। এপিপির মধ্যে আছে। হ্যাঁ, এপিপির অর্ডিন্যান্স স্যার, এই অর্ডিন্যান্সটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং এটার নাম দেওয়া হয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003। এবং এই ধারাটা ইমপ্লিমেন্ট হয়েছে দেখে তো আসতে পারতেছে না। তো সিভিল আর্মির লোক, নেভির লোক, সিভিল এসে আমি র্যাবে আসে, তারা র্যাবটাই বলা। তারপরে বলছি স্যার যে এই যে যারা আসবে, নতুন যারা আসবে, তাদের নাম বলা হবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মেম্বার। আচ্ছা, এইটাতে তার নাম কন্ট্রিটা আলাদা করা হলো। এবার বলা হলো যে এদেরকে স্যার সেকশন 6ABC দিয়ে একটা করে বলা হলো যে এই যে যারা আসলো বা এই যে তাদের আর্ম পুলিশ ব্যাটালিয়ন থেকে যাদের জন্ম হলো, বাই প্রোডাক্ট, ইউ ক্যান সে স্যার যে র্যাব ইজ দ্য বাই প্রোডাক্ট অফ আর্ম পুলিশ ব্যাটালিয়ন। এই বাই প্রোডাক্টের লোকগুলো তারা 3টা কাজ করতে পারবে। একটা হলো আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ, ড্রাগস অ্যান্ড নার্কোটিক্স। এই দুটোর ব্যাপারে, অনলি 2টা ব্যাপার, তার বাইরে না। যে কার ওয়াইফের সাথে হাজব্যান্ডের গোলমাল, কে কাকে টাকা দিয়ে টাকা ফেরত পাচ্ছে না, এগুলোর ব্যাপারে কিন্তু র্যাব ইজ নো মোর কনসার্ন। শুধু ড্রাগস অ্যান্ড নার্কোটিক্স, মাদক এবং মানে অস্ত্র এবং বিস্ফোরক এবং মাদক সংক্রান্ত যে বিষয়গুলো, এইগুলোর ব্যাপারে তারা সার্চ করতে পারবে, তল্লাশি করতে পারবে ইন পাবলিক প্লেস, নট ইভেন ইন দ্য কারো হাউস সার্চও করতে পারবে না। আর যেটা করতে পারবে, যদি গভর্নমেন্ট মানে হোম মিনিস্ট্রি স্যার, যদি কোনো মামলার তাদেরকে ইনভেস্টিগেশন করতে অথরিটি দেয়, সেই 3টা কাজ শুধুমাত্র র্যাব করতে পারবে, যারা ব্যাটালিয়ন পুলিশ পারে না। আচ্ছা, আপনি এই 3টা জিনিস শুধু আমরা বলে দিয়েছি যে যেখানে এই আইনটাই থাকবে, ও যেভাবে সংশোধন করা হয়েছে, ওখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জায়গায় আর্ম পুলিশ ব্যাটালিয়ন লিখে দিলেই বাস হয়ে যাবে। ওই একই কাজ আমার ব্যাটালিয়ন পুলিশ করতে হবে, কিন্তু তারা খুব ভালো করে করতে পারবে। কেন? যে ওরা জানে যে কোন জায়গায় কীভাবে করতে হবে। আর বন্দুক চালানো, রাইফেল চালানো, মোটর চালানো, এটা আমরা ব্যাটালিয়ন পুলিশ জানি। আমার একটু জানা ছিল খান স্যার, এই র্যাবের মধ্যে তো বিভিন্ন বাহিনীর সদস্যরা আছে, তাদেরকে কি স্ব বাহিনীতে ফেরত পাঠানো হবে? ডেফিনেটলি। আচ্ছা, এবং তা করা উচিত। আমি একজন সিটিজেন হিসেবে বলছি, আমি নট এ পুলিশম্যান। তার কারণ আমি একটা মানুষকে ট্রেনিং দিয়ে আমি বাঘ বানাচ্ছি, আমি সেই কাজটা আমি মানে মহিষের কাজটা করার জন্য আমি বাঘকে কেন পাঠাবো? আমার বাঘের ইফিসিয়েন্সি ফল করে। এই আর্মির যেভাবে তারা স্পেশালাইজ ট্রেনিং হয়, তাদের যে কাজ, সেই কাজ থেকে আমি অন্য কাজে নিয়ে আসতেছি স্যার, তখন তাদের অরিজিনাল প্রফেশনাল চলে যায়, ওরাও ক্ষতিগ্রস্ত হয়। আবার এই দেশে মানে মানুষের যারা স্টেক হোল্ডার্স হয় তারাও ক্ষতিগ্রস্ত হয়, ওভারঅল স্টেট হয় ক্ষতিগ্রস্ত। আমাদের আজকে আর্মি নিয়ে আমি যে আপনাদের যে প্রত্যাশা, আমি নিরপেক্ষভাবে বলছি, শুধু আপনাদের উপর ছেড়ে দিয়ে, আজ থেকে 30 বছর আগের আর্মির প্রতি জনগণের যে কনফিডেন্স ছিল, তাদের যে ইফিসিয়েন্সি এগুলো ছিল, এখন কি আপনাদের আছে? আপনি জাস্ট আজ করুন, জবাব দেওয়ার দরকার নেই, শুধু না জবাব দিয়ে আপনি নিজের মনে রাখেন কেন হয়েছে। বিকজ আপনি বাঘকে নিয়ে এসে বিড়ালের কাজ করাইছেন, সিংহকে নিয়ে এসে কুকুরের কাজ করাইছেন। পুলিশের কাজ কুকুরের কাজ করে, আর আর্মির কাজের বাঘ, সিংহ নিজেদেরকে দেখবেন সিম্বলও কিন্তু বাঘ। তা আপনি বাঘের কাজ যখন কুকুরের কাজ যখন বাঘ দিয়ে করবেন, তখন তো কুকুর হয়ে যায়। আসলে হয়ে গেছে তাই। এটা আমাদের দেশের জন্যও যার কাজটা তাকে দিয়ে করাইতে হবে। এবং এটার জন্য আমি অ্যাজ বিং এ পুলিশ অফিসার, মানে পুলিশম্যান বলতে চাই স্যার, আর্ম পুলিশ ব্যাটালিয়নের অনেক বেশি সক্ষমতা আছে এবং অনেক ভালো করে, বিকজ দে নো হাউ টু ইনভেস্টিগেট। আপনি স্যার একটা মিলিটারি অফিসারকে যখন স্যার ইনভেস্টিগেশন করতে দিবেন, পারবে উনি? ওনার কি ইনভেস্টিগেশনের মিনিমাম কোনো ট্রেনিং আছে? এই কাজটা যদি আপনারা পুলিশ অফিসারকে দেন, হোক সে ব্যাটালিয়নে যাই থাকুক না কেন, ও ওর ভালো করে ইনভেস্টিগেশন করবে, বরং পারফরমেন্স উইল বি বেটার। এবং স্যার যেটা বলেছেন যে ডেফিনেটলি আমাদের একটা স্পেশালাইজ ফোর্স থাকতেই হবে,
চোর ধরা, পকেট মার ধরা, পুলিশকে দিয়ে আপনি যে সমস্ত কম্ব্যাটিং কাজগুলো করতে পারবেন, এই কাজের জন্যই আর্মি পুলিশ ব্যাটালিয়ন তৈরি করা হয়েছিল 1979, এবং এটা এখনও সম্ভব, এবং এদের ইফিসিয়েন্সি আছে এবং বেটার ইফিসিয়েন্সি আছে অ্যাকচুয়ালি, এবং এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি স্যার। আর সেটা আমি আপনাকে দিব স্যার, আপনি দেখলে কাইন্ডলি স্টাডি করলে বুঝতে পারবেন। জাস্ট 2টা সেকশন শুধু ওটাতে করলে হয়ে যাবে। র্যাবের মতো একটা বিতর্কিত বাহিনীকে ধরে নিলাম যে বিলুপ্ত করে তাদের সদস্যদেরকে অন্য কোনো বাহিনীতে পাঠানো হলো, আচ্ছা ঠিক পাঠানো না, ফেরত যাবে, ফেরত যাবে আমাদের না, চাকরি এমনি তো অন্য বাহিনীর সদস্য ফেরত যাবে, চাকরি কিন্তু চাকরি বাকি পুলিশ সদস্য যারা আছে তারা তো তারা এপিবিএন এর মেম্বার ইনক্লুডেড হয়ে যাবে। ওরা তো পুলিশের থেকে বেতন পাচ্ছে। আচ্ছা, আমি যদি বলি, র্যাবে যারা আছে, যারা পুলিশ থেকে আসছে তারা পুলিশের থেকে বেতন পায়, যারা আর্মি থেকে আসছে আর্মি থেকে বেতন পায়। আমি বুঝতে পারছি, কিন্তু যারা পুলিশ সদস্য হিসেবে এখন এই মুহূর্তে র্যাবে আছেন তারা কি মানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে ফেরত যাবেন, এটা কি আপনারা বাধ্যতামূলক কথা বলছেন, নাকি তারা ইচ্ছা করলে মানে কি এটা অপশন রাখা যেতে পারে যে কেউ যদি পুলিশে যেতে চায় পুলিশেও ফিরে পুলিশ যেতে আর পারবে? পুলিশ একই জিনিস তো, আপনাদের আমাদের একই আইন, বিভাগ তো আলাদা, মানে একই জিনিস। ওরা যে মানে তোদের যে মাদার ইউনিট থেকে এসছে তারা সেখানে ফেরত যাবে। আর যদি কেউ তাছাড়া আর যদি কেউ থেকে যেতে চায় থাকতে পারবে, এটা কোনো বেশি জটিল না, তার এই জন্য বাড়তি কোনো আর্থিক সংশ্লেষের প্রয়োজন নেই। মোহাম্মদুল করিম, যে প্রশ্নটা ছিল যে আমি বারবার সংস্কার অথবা মানসিকতা পরিবর্তনের কথা বলছি, এই সমস্যা বলতে ওই নির্বাচন কমিশন সংস্কার কিংবা সংবিধান সংস্কার মতো না, আমি মানসিকতার সংস্কারটি কিভাবে করা যেতে পারে, তার কারণ পুরো সিস্টেম যদি না বদলায়, রাজনীতিবিদদের নিশ্চয়ই সামনে কখনো না কখনো রাজনৈতিক সরকার আসবে, র্যাব তো বিতর্কিত হয়েছে রাজনৈতিক কারণে, ঠিক একই অবস্থা যদি হয় তাহলে এই র্যাব বিলুপ্ত করেও বা কি, আর 10টা র্যাব গঠন করেও বা কি লাভ? শুধু র্যাব বলে নয়, যে কোনো ফোর্স, এমনকি রেগুলার যে আমাদের আর্মি, এয়ারফোর্স, নেভি ইত্যাদি সব কিছুর এফিসিয়েন্সি নির্ভর করে সরকারের বিচক্ষণতা, সরকারের সাধুতা, সরকারের কি নীতি, এটার উপর নির্ভর করে। সরকার যদি এখন মনে করে যে আমার আর্মিকে আমি এইভাবে আমার স্বার্থে কাজে লাগাবো বা পুলিশকে এইভাবে লাগাবো, তাহলে যত ট্রেনিংই দিন আর যত কিছুই লাভ হবে না। অথবা এটা পলিটিক্যাল উইল যেটাকে বলা হয়, রাজনৈতিক সদিচ্ছাটা থাকতে হবে। খালি একটা বাহিনী গঠন করলাম, র্যাব 2004 সালে গঠিত হয়েছিল, এবং তারপরে র্যাব কিছুদিন ভালো কাজ করলো, এরপরে র্যাবকে দলীয়করণ করে ফেলা হলো এক ধরনের, তাহলে হবে না। তো সেটা এই জন্যে মূল দায়িত্বটা হবে সরকারের, যে গভর্নমেন্ট, যে পার্টির যে ক্ষমতায় থাকুক তার উপর নির্ভর করবে। তো আমরা ধরে নিব যে সরকার ভবিষ্যতে আর গত 15-16 বছর যাবৎ যেভাবে বিভিন্ন ফোর্সকে চালিয়েছে সেরকম চালাবে না, তাহলে সুফল নিশ্চয়ই পাওয়া যাবে। এবং সেটা এপি ব্যাটালিয়নের ফোর্স দিয়ে হতে পারে, ট্রেনিং যদি ঠিক মতো। ওদের ট্রেনিং মোটিভেশনটা স্যার ওরকমই স্যার, পিবিএনের কিন্তু নর্মাল পুলিশের ট্রেনিং না স্যার, ওদের কিন্তু প্যারামিলিটারি ট্রেনিংই দেওয়ানো হয় স্যার পুলিশ ব্যাটালিয়নকে স্যার। জি, আমরা আলোচনা ফিরবে একটা ছোট্ট বিরতির পর। খান সাইদ হাসান, আপনাকে জানতে চাইবো, যেহেতু আপনি বিএনপি পক্ষ থেকে যে সংস্কারের জন্য যে সুপারিশগুলো করা হচ্ছে সেই সংক্রান্ত কমিটির সদস্য, নিঃসন্দেহে আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আমি জানতে চাইবো যে আর কোন কোন বিষয়ে সংস্কারের প্রস্তাব করা হয়েছে। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছে আসছি। দর্শক, ফিরছে একটা ছোট্ট বিরতির পরে। আবার আমন্ত্রণ 21 রাতে। খান সাইদ হাসান, যে প্রশ্নটা আপনার কাছে ছিল যে সংস্কারের জন্য আর কি কি ধরনের প্রস্তাব করা হচ্ছে, বিশেষ করে পুলিশ সংস্কারের জন্য? আমরা সর্বমোট 17টি পয়েন্টে আমরা বলেছি, তার মধ্যে কিছু আছে পুলিশের ওয়েলফেয়ার ওরিয়েন্টেড আর কিছু আছে অপারেশনাল। তার মধ্যে যেটা আমরা স্যার যেটা আমরা বলেছি সেটা হলো যে একটা পুলিশ কমিশন গঠন, এবং সেই কমিশন এখন যেমন সরকারের অধীনে থাকার কারণে সরকারের বাইরে যেতে পারে না, তো সেটাও সরকারের মধ্যেই থাকবে। হয়তো রাজনৈতিক দল, গণতান্ত্রিক দেশে তো রাজনৈতিক সরকারের অধীনেই সবাইকে কাজ করতে হয়, তো এই জন্য একটা আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠনের একটা প্রস্তাব করেছি। এবং সেখানে যে কম্পোজিশন স্যার যেটা হয়েছে, যে একজন সংসদের
যখন সংসদ চালু থাকবে তখন ওই সংসদীয় সদস্য সরকার দলীয় ট্রেজারি বেঞ্চের সদস্য এবং অপোজিশনের সদস্য থাকবেন এবং ওটার চেয়ারম্যান হবে ওই সংসদীয় কমিটির যিনি চেয়ারপারসন এরকম, এবং তাতে ইউনিভার্সিটির শিক্ষক ইত্যাদি থাকবে না, এরকম একটা কমিশন গঠন করা হবে। আমাদের বিবেচনা যেটা মনে হয়েছে যে তাতে করে কিছুটা হলেও পুলিশ একটু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে। এখন যেমন একটা দলীয়ভাবে করেন হচ্ছে, এটা বাদ হবে। এই কমিশনের কাজটা কি হবে? এই কমিশনের কাজটা হবে স্যার হলো যে ওই পুলিশের যে কোনো কিছু ইরেগুলারিটিস, তাদের ফ্যাসিলিটিস, তাদের থ্রেট বা তাদের অপরচুনিটি, এগুলোকে বিবেচনায় নিয়ে এসে প্রপারলি অ্যাজ পার রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য যা যা কিছু করা দরকার করবে স্যার। এরকম এটা হলো আমাদের একটা কমিশনের জন্য। আর ঠিক একইভাবে এটা তো সেন্ট্রাল কমিশন হবে। আর একটা হলো আমরা প্রত্যেক থানা লেভেলে বা উপজেলা পর্যায়ে এরকম আর একটা আমরা লোকাল এলাইটসদের নিয়ে, লোকাল এলিটস এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ এদেরকে নিয়ে ওরকম আরেকটা কমিটি, যেটাকে আমরা কমিউনিটি পুলিশিংয়ের কথা বলছি। কিন্তু কমিউনিটি পুলিশিং তো এটা খুব মুখরোচক একটা ভালো শব্দ, কিন্তু স্যার এটা কোনো লিগাল ফ্রেম ব্যাক না থাকাতে এটা কোনো কাজ করে না স্যার। তো এইটাকেই এইভাবেই যদি আমরা একটা ওই যে আমাদের স্যার যে পুলিশ অ্যাক্টে স্পেশাল পুলিশ, তারপরে ডিএমপি অর্ডিন্যান্স, মেট্রোপলিটন অর্ডিন্যান্সে অ্যাডিশনাল পুলিশ, এ ধরনের কথাবার্তা আছে এবং এদেরকে বেতনে না দিয়ে ভাতা দিয়ে ওদেরকে রাখা যায়। তো এদের রাখলে পরে যেটা হবে স্যার, তখন তারা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসবে, তখন তারা তাদের পাওয়ার অথরিটি এক্সারসাইজ করতে পারবে এবং দে উইল বি ট্রিটেড অ্যাজ দ্য পুলিশম্যান। তাদেরকে যদি তাদের কোনো কাজ যদি কেউ অপোজ করে, তাহলে সেই ক্ষেত্রে ওই যে পুলিশ মানে ওই যে যে বাধা হয়, পুলিশ সরকারি কর্মকাজে বাধা দেয় না, ওই ধরনের একটা ইয়েতে আসবে। তো এই লিগাল ফ্রেমের মধ্যে আপনি না আনতে পারলে স্যার, আপনি যত বড় মানুষকেই দেন না কোনো সে কার্যকর থাকে না। তো সেভাবে আমরা একটা ওই আঙ্গিকেই থানা লেভেলেও এরকম একটা কমিটি হবে যারা থানার ইয়েগুলো দেখবে স্যার। এটা ছিল সেকেন্ডটা। আর থার্ডটা তো আপনি বলেন যে র্যাবের যে ইয়েটি। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস স্যার, যেটা গত 16 বছরে যেটা আমাদের সময় চিন্তা করতেন, আর আপনার স্যার ডিসি বা ডিভিশনাল কমিশনার যখন ছিলেন তখন তো প্রশ্নই আসেন এগুলো ভাবার, যে ঘটনায় তাকে মামলা দিয়ে তার নামে মামলা করে তাকে মামলায় পাঠিয়ে দেওয়া, তারপরে তার মাসের পর মাস তারিখ রাখা, বা তারপরে স্যার 24 ঘন্টার বেশি 24 সেকেন্ড রাখার যেখানে কোনো আইনি প্রভিশন নাই সেখানে মাসের পর মাস আটকা রেখে সে আবার টিভিতে দেখানো। স্যার এই যে আমাদের সর্বশেষ যে 7 জন সংস্কারকে এই যে আমাদের ছাত্র বিষয়ক ইয়ে যে নিয়ে যে ডিবি অফিসে আটকা রাখলো স্যার, বললো যে আমরা নিরাপত্তা হেফাজতে রেখেছি তাদেরকে, এবং ওই যে স্টুপিড স্বরাষ্ট্রমন্ত্রীটা আবার সেটাকে এন্ডোর্সও করলো। আচ্ছা ওনাই বুঝলো না, বিকজ ও তো আইন কারণ জানে না, একটা ডাফার টাইপের মানুষ সে। কিন্তু স্যার পুলিশ আপনি বলেন স্যার কোন সাহসে একজন 7টা ছেলেকে আটকে রাখলাম আমার কাছে, এবং আমি টিভিতে দেখাচ্ছি যে আমি এটা তাদেরকে সেফটি সিকিউরিটি রাখতেছি। এটা পুলিশ পারে স্যার সিকিউরিটি দেওয়ার? এটা ইজ দ্য কোর্ট। 24 ঘন্টার বেশি 24 ঘন্টা তা যদি স্যার রাইট গ্রাউন্ডে যদি অ্যারেস্ট করে আদালতে নিয়ে প্রডিউস এক্স্যাক্টলি, এবং সে যদি ভিকটিম যদি মনে বলে আদালতের কাছে আবেদন করবে যে আমি ইনসিকিউর ফিল করতেছি, দেন কোর্ট উইল ডিসাইড যে তাকে কি এবং সিকিউর মানে হাজতে দিবে না পুলিশের কাস্টডিতে রাখবে। না ওটা স্যার রিমান্ডের ব্যাপারটা বলে স্যার। যদি কোনো কমপ্লেনেন্ট যদি কোনো অ্যাগ্রিভ পার্সন যদি বলে যে না আমি সোসাইটিতে অ্যাগ্রিভ ফিল আমি ইনসিকিউর ফিল করতেছি, কোর্ট ডিসাইড করবে তাকে মানে সেফটি প্লেস হলো আপনার সেফ কাস্টডি বলতে জেলখানা বোঝায় স্যার, কারাগার। কোর্ট যে কোনো কাউকে দিতে পারে যে ঠিক আছে সে থাকবে, কিন্তু পুলিশের কাছে কখনোই এটা সেফ কাস্টডি হয়, পুলিশের কাছে হয় স্যার রিমান্ড। অথচ এই জিনিসটা তার ফোকাস মানে ফলাও করে বলতেছে যে আমরা রাখতেছি, মানে ইট সেলফ যে কিডন্যাপ এবং কিডন্যাপের অ্যাবডাকশন করে যে রাখা হয়েছে, এটা ওদের দ্যাট ভেরি স্টেটমেন্ট ইজ গুড এনাফ তাদেরকে এই শাস্তি দেওয়ার জন্য স্যার। এই যে কাজটা হয়েছে মানে এটা হয়ে গেছিলো কি স্যার, এটা কালচারে পরিণত হয়ে গেছিলো। ডিবি কাউকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাওয়ার পরে কেউ স্বীকার করবে না যে তাকে ধরা হয়েছে বা রাখা হয়েছে, এবং স্যার যে আপনি মনে করতে পারবেন স্যার যে এটা কোনো থানা এলাকার মধ্যে কোনো কগনিজেবল অফেন্স হলে ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অফিসার ইন চার্জ, যে তাকে খুঁজে বের করবে অথবা খুঁজে বের করার জন্য তার আইনি প্রক্রিয়া শুরু করবে। ওসিকে থানায় যখন কেউ মিসিং হতো বা রাত নাম মানে না জানা অজানা নানা সাদা লাল নীল পোশাকের কাপড় যখন মানুষ যদি দিনে যেত, ইউজুয়ালি মানুষ প্রথমে থানাতেই যায় যে আমার লোকটাকে খুঁজে পাচ্ছি না। থানা বলে দিল যে আমরা ধরি নাই, আর আমি ধরি না বললে কি কাজ শেষ হয়ে গেল? কে ধরেছে কী হয়েছে কগনিজেবল অফেন্স কিডন্যাপ স্যার। তো এই যে কাজগুলো করেনি, তো এটা আমরা শুধু বলেই গেছি এবং এটা আজ 16 বছরে কালচারেই পরিণত হয়ে গেছে, যা ধরে নিয়েই যাবে একমাত্র আল্লাহ ছাড়া তাদেরকে। আর সেম ওয়াজ দ্য কেস উইথ দ্য কোর্টের কাছে যেহেতু কোনো প্রতিকার মানুষটা গত 16 বছরে পায় নাই। তো এই জন্য স্যার আপনি খেয়াল আছে স্যার যে 55 DLR বলে ব্লাস্ট একটা ইয়ে করেছিল স্যার 1978-এ, ওই যে ডিবি অফিসে যখন রুবেল হত্যা হলো স্যার এসি আক্রমণের সময়, ওটা স্যার তো সারা দেশে আলোড়ন চলে গেছিলো। ওই ডিবিতে একটা লোক নিহত হয়েছিল, আর এখন তো স্যার ডিবি করতে হাজার হাজার লোক নিয়েছে। যাই হোক সেই সময় হাইকোর্টের 1997-এ একটা ইয়ে দিয়েছিল, রুল দিয়েছিল যেটাকে 55 DLR বলে। ওইখানে স্যার ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল স্যার, ওইটাই রাষ্ট্রপক্ষে রিভিশন করতে আপিল করতে 2016 সালে যখন জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা চিফ জাস্টিস ছিলেন স্যার, না
তখন চিফ জাস্টিস ছিলেন স্যার, আমি লিখে দিয়ে আসছি, জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা যখন চিফ জাস্টিস, এবং ফুল বেঞ্চ স্যার, অ্যাপিলেট বেঞ্চের ফুল বেঞ্চ, এবং তারা যারা ফুল বেঞ্চে ছিল স্যার, আমি বলি জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন, জাস্টিস হাসান ফিরোজ এবং জাস্টিস মির্জা হোসেন হায়দার, পরে সবাই চিফ জাস্টিস ছিল স্যার। এই বোর্ডে ওরা 10টা ডাইরেক্টিভ দিয়েছিল ফর পুলিশ অ্যান্ড 9টা ডাইরেক্টিভ দিয়েছিল ফর মানে কগনিজেন্স কোর্ট, যে তারা কিভাবে কাজ করবে, একদম ক্লিয়ার। ওটা আমি আপনাকে দিব স্যার, আপনি নিয়ে আসছি। এবং সেটার মধ্যে বলা ছিল যে পুলিশ কিভাবে কাজ করবে, অ্যারেস্টের ক্ষেত্রে কি করবে, এবং অ্যারেস্টের পরে যখন কাউকে কোর্টে প্রডিউস করা হবে সেই কোর্ট কি করবে। বিকজ অ্যারেস্ট তো স্যার অ্যারেস্ট তো স্যার করে হলো অন বিহাফ অফ কোর্ট, তো পুলিশ করে, তাই না স্যার? অ্যারেস্ট করে, ইনভেস্টিগেশন করে তো কোর্টের পক্ষে থেকে পুলিশ করে। হ্যাঁ, তো এই জন্য এইরকম যে কোনো মানুষকে অ্যারেস্টের ক্ষেত্রে পুলিশের অ্যাক্টিভিটিস মানে অ্যারেস্টের পরে এবং আগে এবং পরে কী কাজ করবে, এবং তারপরে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট কীভাবে সেটাকে ডিল করবে, এই 19টা পয়েন্টে বলা হয়েছিল। এবং এটা ইটস নো লেস দ্যান এ ল, কারণ স্যার সংসদ আইন তৈরি করে, আর হাইকোর্ট বা আপার কোর্ট স্যার আইনটাকে কীভাবে প্রয়োগ করা হবে তার ইয়ে দেয় স্যার, মানে তার প্রসিডিউরটা বর্ণনা করে। তো দিস ইজ দ্য হায়েস্ট বডি। তো এই পয়েন্ট 19টা পয়েন্ট যদি পুলিশ এবং কোর্ট যদি ফলো করে তাহলে স্যার এটা বন্ধ হয়ে যাবে স্যার। তো ওইটা আমরা প্রস্তাব করেছি, ওই যে গায়েবী মামলা বন্ধের ক্ষেত্রে এবং যাকে তাকে ধরে নিয়ে উঠে যাওয়ার ক্ষেত্রে, ওটা একটা পয়েন্ট। এরপরে আপনার পুলিশ অফিসারদের প্রমোশন ক্যারিয়ার প্ল্যানিং থাকতে হবে, তারপরে ট্রেনিং ভালো করতে হবে। আরেকটা জিনিস আসছি আমরা, সেটা হলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা যেটা বলেছি সেটা খুব সবাই বলেছে স্যার, আমাদের এন্ট্রি ছিল 4টা পয়েন্ট এন্ট্রি, কনস্টেবল, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট আর এসপি। এটার ভিতরে আমরা 2টা পয়েন্টের কথা বলেছি। আমি মহাজুল করিমের কাছে যাবো, তার আগে আপনার কাছে আমি খুব গুরুত্বপূর্ণ জিনিস জেনে নিতে চাই, এটি অনেকেরই আগ্রহ। আচ্ছা, ধরুন নানান ধরনের সংস্কারের কথা বলছেন, নিশ্চয়ই শাস্তি বিধান থাকবে বা অপরাধ করলে কী হতে পারে, এই ধরনের বিধান তো নিশ্চয়ই আপনারা সুপারিশ করছেন। আচ্ছা, রাজনৈতিক দলগুলো যদি কোনো পুলিশ অফিসারকে কোনো ধরনের অপকর্ম করতে বাধ্য করে বা বেআইনি কাজে লিপ্ত করতে বাধ্য করে, সেই দল বা সেই সরকারের সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রভিশন রাখা হচ্ছে কিনা? প্রভিশন লাগবে না তো। আমরা যে যতই বলি স্যার, আমাকে বিয়ার করবেন হয়তো, যে ব্রিটিশ যে আইনটা করে গেছে ভাই, সেটা আপনি পেনাল কোড, সিআরপিসি, পিআরবি এবং অন্যান্য আমাদের গভর্নমেন্ট সার্ভিস কন্ডাক্ট রুল, এভরিথিং ইজ স্টেটেড দেয়ার আছে। হ্যাঁ, এখন প্রয়োগ যদি আপনি না করেন, যেমন হাসিনা সরকার এই যে র্যাবকে বা কিলারদেরকে ইনডিমনিটি দিয়েছিল, আনঅফিসিয়াল ইনডিমনিটি, এবং এদেরকে এই সমস্ত অপকর্ম মানে অপরাধ কর্ম করানোর জন্য, যাতে করে ওরা ট্রেনিং ঠিকমতো না হয়, এডুকেশন ঠিকমতো না হয়, আপনি ট্রেনিং ব্যবস্থাকে ধ্বংস করে ফেলছেন। একটা মানুষের মানে অশিক্ষিত মানুষের বলদের মধ্যে পার্থক্য কি? যাতে প্রয়োগ করতে হয় সেই ধরনের বাধ্যবাধকতা, ওটার জন্য যে আমরা একটু কমিশনের কথা বললাম যে ওরা দেখবে। হ্যাঁ, তার কারণ আপনি আইনের চোখে আমরা বলি না সবাই সমান, একমাত্র প্রেসিডেন্টের কিছু দিয়ে একটা পয়েন্ট ইনডিমনিটি দেওয়া আছে, এছাড়া সবাই সমান। এখন আপনি যখন পুলিশকে বলতেছেন একটা অন্যায় কাজ করতে, মানে ধরেন বলো যে ওকে ধরে মেরে ফেলো, আপনি বললেন, তার মানে আপনি এটার সাথে ষড়যন্ত্রের পার্ট হলেন, অথবা আপনি দিয়ে আদেশ দেওয়ার ক্ষমতা নেই, বিকজ আপনি পুলিশের হাইরার্কিতে কেউ না। হোম মিনিস্টার হলে হতে পারে বা প্রাইম মিনিস্টার হতে পারে, এছাড়া তো আর কেউ তাকে আদেশ দিতে পারবে না। আপনি কি প্ররোচিত করতে পারেন, তারপরে আপনি মার্ডার কেসের সাথে আপনি প্ররোচক হিসাবে ক্রিমিনাল অফেন্ডার হয়ে যাবেন। এইটাকে ক্রিমিনালি হ্যান্ডেল করার জন্য যে এনভায়রনমেন্ট, সেইটা হলো পলিটিক্যাল লোকজন বা যারা কর্তৃপক্ষ তাদের কাছে চাইতে পারি। এখন প্রশ্ন আছে, তারা যদি না দেয়, বিকজ এই পুলিশের বা এই অ্যানোমালিটার বেনিফিশিয়ারি হয় দোজ হু আর ইন পাওয়ার। কাজে আর আপনি যে কোনো কিছু পরিবর্তন করতে চাইলে আপনাকে পাওয়ারের থেকেই করতে হয়, পাওয়ারের বাইরে থেকে আপনি করতে পারবেন না। তো যারা পাওয়ার থেকে তারা পরিবর্তন চায় না, বিকজ দে আর দ্য বেনিফিশিয়ারি। সেই কারণে আমরা একটা জিনিস যেটা বলছি, শেষ করি, যে পুলিশ অফিসার কাজটা করবে আমরা তাকে পার্সোনালি লায়াবল করবো, এবং আইনও আছে যে তুমি যদি ম্যালাইস ইন্টেনশন, তুমি যেহেতু কোনো অবৈধ কাজ করতে বাধ্য না, সমস্ত বৈধ কাজ করতে বাধ্য, তুমি যখনই কোনো অবৈধ কাজ করবে, ইট ইজ পার্সোনাল লায়াবিলিটি। ও যখন বুঝবে যেটা এখন এটা তৈরি হয়েছে, এই যে এই গত 4 মাসে, ও যখন বুঝবে যে ভাই আমি যে মানুষ খুন করবো, খুন করার পরে যখন তুমি থাকবো না, তখন তো আমাকেই জবাব দিয়ে করতে। আজকে হারুনা নাই, বেঞ্জিরা নাই, পালাই গেছে, এবং সবাই এখন তার মানে কী যে ভয়ঙ্কর অবস্থা। 187 জন স্যার স্টিল এখনও মিসিং আমাদের, যারা পালাই গেছে মামলা মোকদ্দমা জেলে জমার ভয়, এবং অনেকে প্রত্যেকের এর মধ্যে 127 জনের মধ্যে অন্তত 50 জন স্যার ফাঁসি হবে, আর বাকি স্যার লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট হবে যা তাদের যে অফেন্স হয়েছে। এখন তো হাসিনা তাদেরকে বাঁচাতে আসতেছে না, হাসিনার মন্ত্রীকে বাঁচাতে। এইটা যদি তাদের মধ্যে এই ভিতরে আমরা আনতে পারি যে ভাই তোমার দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে, আর কেউ নিবে না, তখন তাদের মধ্যে কমে আসবে। যে সামান্য কিছু পয়সার জন্য আমি যে ঝুঁকিটা নিচ্ছি আমার ফ্যামিলির জন্য, এটা কমে যাবে। এটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এটা আমাদের একটা প্রপোজাল আছে। মহাজুল করিম অনেক কিছুই জানালেন আমাদেরকে, খান সাইদ হাসান, আপনার কোনো পরামর্শ, কোনো কিছু ইনক্লুড করা যায়, বা তারা যে প্রস্তাব দিচ্ছে সেটাই যে গভর্নমেন্টের পক্ষ থেকে বেরিয়ে নেওয়া হবে এমন কোনো কথা নেই, তারপরেও সুপারিশ আকারে যাচ্ছে প্রস্তাবনা আকারে, আপনার জায়গা থেকে যতটুকু শুনলেন, মানে কোনো কিছু যোগ করার কি আছে যে তারা এগুলো করতে পারে? সেটা তো প্রস্তাব আকারে ওনারা দিচ্ছেন, সরকারের কাছে এটা সাবমিট করার পরে নিশ্চয়ই সরকারি পর্যায়ে, মন্ত্রণালয় পর্যায়ে হোক আর
সরকার যদি বলে যে আরেকটা কমিটি করে দিচ্ছি, এদের সুপারিশগুলো পরীক্ষা করে ইত্যাদি করার পরে কি জিনিসটা ইমার্জ করে, এরপরে আমরা বুঝতে পারবো এটা কতটুকু কার্যকর হবে কি হবে না। এই স্টেজে এখন পর্যন্ত মানে কোনো কিছু আমরা বলা ঠিক না, এবং আমরা জানিও না। দেশবাসী আমরা মানে দেশবাসী কিছুই জানে না। আমি একটু অন্য বিষয়ে আসতে চাই। 15 বছরে আওয়ামী লীগের 15-15.5 বছরে প্রশাসনের যে বঞ্চিত ব্যক্তিরা, যাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে কিংবা পদবঞ্চিত বা সেই অবস্থায় রিটায়ারমেন্টে গেছে, এরকম 764 জনকে পদোন্নতির বিষয়ে সুপারিশ করেছে যে কমিটি গঠন করা হয়েছিল পদোন্নতি বিষয়ক। এই 764 জনকে কিভাবে পদোন্নতি দেওয়া হবে? এই 764 বা আরো সংখ্যা আরো বেশি ছিল বোধহয়। হ্যাঁ, কিছু বাদ তারা অ্যাপ্লিকেন্ট ছিল স্যার 1,500-এর বেশি স্যার। অ্যাপ্লিকেন্ট ছিল মোর দ্যান 1,500 ছিল। তারা বলেছে যে গত 15-16 বছর যাবত দেশে যে অন্যায় অবিচার চলেছে, এটাতে এর ফলশ্রুতিতে আমরা পদোন্নতি বঞ্চিত হয়েছি। আমার কথা ছিল আমি জয়েন্ট সেক্রেটারি হব, তারপরে সময় মতো আমার রেকর্ড ইত্যাদি বিবেচনা করে আমাকে আরেকটা পদোন্নতি দিয়ে অ্যাডিশনাল সেক্রেটারি করবে, সর্বশেষ ইত্যাদি সচিব হব। কিন্তু এটা করা হয় নাই। আমি এখন আমার ভূতাপেক্ষ অর্থাৎ রিট্রোস্পেক্টিভ আমি প্রমোশন চাই, এবং রিট্রোস্পেক্টিভ প্রমোশন দিয়ে আমার এতদিনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি, মানসিক যন্ত্রণা ভোগ করছি, সামাজিকভাবে আমি হেয় হয়েছি, এর জন্য ক্ষতিপূরণ দিয়ে আমাকে পুনর্বাসিত করেন। সরকার এই কাজটা করেছে। অর্থাৎ যারা সময় মতো প্রমোশন না পেয়ে সুপারসিড, যেটা আমাদের প্রশাসনের ভাষায় বলে, যে ডিঙ্গাইয়া তার নিচের জনকে দিয়ে দিয়েছে, সে উপরে গিয়ে দিব্যি সব কিছু ভোগ করেছে, অথচ আমি তার চেয়ে সিনিয়র, আমার রেকর্ড ভালো, আমাকে দেওয়া হয় নাই। তার মধ্যে এখানে সরকারের কিছু অন্যায় অবিচার ছিল, এটার জন্যই তো তারা রিপ্রেজেন্টেশন দিয়েছে। নাও তারই বিবেচনা করে, সব কিছু বিবেচনা করে 764 জনকে পত্রপত্রিকায় দেখলাম 764 অফিসার্স যারা এইভাবে পদোন্নতি বঞ্চিত হয়ে বাড়িতে চলে গেছিল, তাদেরকে এখন ওই রিট্রোস্পেক্টিভ অর্থাৎ ভূতাপেক্ষ ইয়ে দিয়ে সুবিধা ইত্যাদি দিয়ে তাদেরকে পুনর্বাসিত করা হলো। যে প্রমোশন পাওয়ার কথা ছিল সে আজ থেকে 5 বছর 7 বছর আগে, 10 বছরও হতে পারে দিয়ে। এটা ন্যায় বিচারের জন্য এটা ঠিকই আছে। তবে এখানে একটা বড় রকমের তবে আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র রাজা বাদশার মতো খালি আমি একেবারে ইচ্ছা মতো দিয়ে দিলাম, যাও সবাইকে বেনিফিট দিয়ে দাও, হলে হবে না। আমার বিনীত সাজেশন থাকবে, আপনারা দিয়ে দিয়েছেন, যদি অর্ডার দিয়ে থাকেন তাহলে তো কিছু করার নাই। প্রস্তাব পাঠিয়েছে, কমিটি প্রপোজাল দিয়েছে। রাইট, গুড, থ্যাংক ইউ। এটা যেটা করা উচিত, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেস, প্রত্যেকটা কেস পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। আমি এই গড়ে হরিবোলের মধ্যে পড়ে গিয়ে একজন দুর্নীতিবাজ একজন অফিসার যে ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত উঠেছে, এটাই তো প্রশ্নবোধক। সে সারা জীবন পরিচিত ছিল একজন দুর্নীতিবাজ, ঘুষখোর অফিসার হিসাবে, বা ইনএফিশিয়েন্ট, কোনো কাজ করতে পারে না। তাকেও আপনি যেহেতু ন্যায় বিচার, আওয়ামী লীগ খারাপ কাজ করে গেছে, এই ধোঁয়া তুলে তো তাকে আপনি পুনর্বাসিত করতে পারেন না। তার অবশ্যই তার রিপ্রেজেন্টেশন আপনি পুনর্বিবেচনা করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। তবে মাই সাজেশন উড বি ইচ অ্যান্ড এভরি কেস should be scrutinized properly and should be decided on its merit. এক ঢালাও আদেশ দিয়ে যাহারা যাহারা বঞ্চিত হয়েছিলেন তাহারা সকলে পাইয়া গেলেন, এবং তার জন্য কত কোটি টাকা জানি দিতে হবে। কম বলেছে স্যার, এটা বেশি হবে স্যার, আমি এটা হিসাব দিয়ে কত বলেছে? এটা বলেছে স্যার 50 থেকে 60 কোটি, কিন্তু তা হবে না স্যার। এটা এক একজনেরই, হ্যাঁ স্যার, এক একজনের মিনিমাম 50 থেকে 60 লাখ টাকার মতো আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে আসবে আমি এটা বলছি। 350 কোটি টাকা, হ্যাঁ তারও বেশি আমি বলছি। আচ্ছা, এই ব্যাপারে যদি আমাকে একটু সুযোগ দিন। তো যাই হোক, আমি সেজন্য বলছিলাম সিদ্ধান্তটা আমি সমর্থন করি,
যাদের প্রতি অন্যায় বিচার করা হয়েছে এবং সব কিছু এগুলা প্রায় 90%টাই কেসই হয়েছে রাজনৈতিক বিবেচনায়। এবং এই রাজনৈতিক বিবেচনার কারণটা কি, এটার জন্য একটা কমিশন হোক, একটা উচ্চ পর্যায়ের একটা তদন্ত হোক। আমি এক কথায় যদি আমাকে বলতে বলেন যে কি কারণে, এটার বীজ বপন করা হয়েছিল 1996 সালে। 1996 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন পর্যন্ত আসে নাই, আসবো করতেছে। আওয়ামী লীগ তখন আন্দোলন করতেছে তখনকার সরকারের বিরুদ্ধে। ভালো কথা, আন্দোলন তো করবে। আওয়ামী লীগ আন্দোলন করেছে একটি রাজনৈতিক দল হিসাবে, তাদের 100% তাদের আছে, অধিকার আছে আন্দোলন করার। সব দেশে সব কালে এটা হয়ে এসছে। কিন্তু কোন দেশে আমার মনে হয় সরকারি কর্মচারীদের বুকের মধ্যে টেনে নিয়ে আসো ভাই, তুমিও আমার সঙ্গে স্লোগানে যোগদান করো, তুমিও একটা মঞ্চ বানাও, এই কাজটা যারা করেছিল, এখন আমি টেলিভিশনে নাম বলতে চাই না, কাম অন ম্যান, এটা সবাই জানে। আমার কলিগ, আমার বন্ধু, সার্ভিসের, আমরা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করেছি, সতীর্থ, সবই ঠিক আছে, কিন্তু নাম কেন বলতে যাব, সেটা যারা দায়িত্বপ্রাপ্ত তারাই নাম বলুক। কিন্তু যে বা যাই করুক, মহিউদ্দিন আলমগীর কেন, মোফাজ্জল করিমও যদি এটা হয়, ইয়েস, তদন্ত করে বের করো, এবং যেটুকু এটার কারণ, যাতে করে আগামী 50-100 বছরও যাতে এই ধরনের অন্যায় অবিচার, এই ধরনের, আপনি চিন্তা করে দেখুন ব্রিটিশ আমলে কত আন্দোলন হয়েছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। পাকিস্তান আমলে আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, আমরা আন্দোলন 62 আন্দোলনে আমি তখন বামপন্থী রাজনীতি করতাম, ছাত্র ইউনিয়ন। কিন্তু কোনোদিন তো আমরা একদিন গুণা করে আমরা আলাপ করি নাই, বলে নির্মল দা এক কাজ করে, নির্মল সেনের কথা বলছি, বিখ্যাত আমাদের নেতা, বলে এক কাজ করেন, চলেন আমরা অমুক সচিবের বাসায় যাই, বা তাকে গিয়ে বোঝাই। নো, এটা মাথায় আসে নাই। অথচ আন্দোলন আমাদের ঠিকই চলেছে, নবাবপুর রোডে মিছিল মিটিং যা করার করেছে ঠিকই, ঢিল পাটকেল আমরাও মেরেছি, তারাও পুলিশও মেরেছে, ধরে নিয়ে গেছে সবই, কিন্তু সরকারি কর্মচারী এর মধ্যে আসেছে না। এটা করে সিভিল সার্ভিস অফ বাংলাদেশ, যেটা এটাকে সর্বনাশটা কবর রচিত হয়ে গেল। এরপরে হলো কি, তখন সরকারি কর্মচারীরা তখন এই যদি প্রমোশন পাইতে হয়, যদি ভালো পোস্টিং পাইতে হয়, তাহলে কি করতে হবে, তাহলে পরে ওই অমুকের তোষামত করতে হবে। আর অমুকের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, চালিয়ে যান, আমরা যখন ক্ষমতায় আসব আমরা আপনার এটা মূল্যায়ন করব। এবং মূল্যায়ন করেছেও বটে, চট করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে একজন, শুধু কলা গাছ না, একেবারে বট গাছ, তাল গাছ ইত্যাদি হয়েছেন। এটা কথা হলো। আর আজকে আমাদের সিভিল সার্ভিসে একটা কথা আমি কিন্তু এখানে ফুটনোটে বলতে চাই, এখনকার বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনে যারা চাকরিপ্রাপ্ত হয়, আমি বলছি মঞ্জুর আলম পান্না, এটা একটু খেয়াল করবেন। কিছুদিন যেহেতু আমিও সচিব পর্যায়ে চাকরি করেছি 5-7 বছর, আমি দেখেছি যারা এখনকার মেধাবী ছেলে মেয়েরা আসে, এখন কিন্তু পরীক্ষা দিয়ে যারা আসতেছে ঠিকই আসতেছে। পাবলিক সার্ভিস কমিশনের হয়তো ত্রুটি বিচ্যুতি কিছু এখানে, বাই অ্যান্ড লার্জ তাদের সিলেকশন, এখানে ভালো ছেলে মেয়েরা পরীক্ষা দিয়ে তারপরে আসতেছে। সেই ছেলে মেয়েগুলাকে আপনারা বিপদে ঠেলে দিচ্ছেন। তাদেরকে আপনারা পাবলিক সার্ভিস কমিশনের কর্তৃক তারা নিয়োজিত হওয়ার পরে, তারপরে আপনারা তাদেরকে উপযুক্ত ট্রেনিং ইত্যাদি দিচ্ছেন কি দিচ্ছেন না পরের কথা। চাকরিতে যে মুহূর্তে তারা ঢুকলো এবং খাতা কলম হাতে নিল, সেই দিন থেকে আপনারা তাদেরকে বুঝাই দিলেন যে আমাদের তাবেদারি করো, আমরা যাহা বলিব তাহাই, তোমার আইনে কি আছে সেটার দরকার নাই। এবং এটা একজন এমপি সাহেব, এটা একজন উপজেলা লেভেলের একজন রাজনৈতিক কর্মী বা নেতা, আর এমপি সাহেবরা তো আছেনই, বা আছে মন্ত্রী মহোদয়রা আছে, এটা কেন করবেন? আমি একটু আপনি প্রশাসনে যারা বঞ্চিত হয়েছে তাদের পদোন্নতি বিষয়ে আপনাকে বলতে চাচ্ছি। আমি একটু পয়েন্ট ফ্লোট চাচ্ছি, খুব সংক্ষেপে বলি। প্রথম কথা হলো যে
764 জন, এটা মানে সব কর্মকর্তা না, শুধু প্রশাসন ক্যাডারের কর্মকর্তা করা হয়েছে। এবং আমরা আশা করছি যে পরবর্তীতে অন্যান্য ক্যাডার যারা আছে সেটা তো এটা করবে। তবে এই ব্যাপারে আমার একটু অবজারভেশন আছে স্যারের ওই দলিয়ে, সেটা হলো যে এই যে টাকা সে 50-60 কোটি পেপারে এসছে, বাট আমাদের হিসাবে যেটা বেশি হয়, হোয়াট এভার দ্য কেস মেবি, স্যার এই যে কম্পেনসেশনটা এটা তো আসবে স্যার রাজস্ব খাত থেকে, রাইট স্যার? রাজস্ব খাত বলতে কি? জনগণের ট্যাক্সের টাকা। তো এই যে আমাদেরকে পদোন্নতি দেওয়া হয়নি, বা আমিও তাই, আমারও বেনজির আমার ব্যাচমেট, তো সেই হিসাবে তো ইউ আন্ডারস্ট্যান্ড আমার চেতে আমারও ওই বেনজির যেখানে যেভাবে গেছে ওখানে আমার হয়তো নর্মাল প্রসেস যাওয়ার কথা ছিল, আমি ডিআইজি হিসেবে 9 সালে বের করে দেওয়া হয়েছে, তারপরে তো মামলাটা যে অন্য প্রসঙ্গ। তো আই অলসো ডিজার্ভ যে আমি ওইটা পাবো। কিন্তু আমার কথা হলো যে সেই জন্য আমি আমার হিসাব বলেন, আমি দেখছি ওই হিসাব করলে পরে আমি স্যার 60 থেকে 70 লাখ টাকার মতো আমি এডিআর বিল টিল সব পাওয়ার কথা। আমি কিন্তু এই টাকাটা হয়তো আমি পেয়েও যাবো ইনশাল্লাহ, যেভাবে প্রসেস শুরু হয়েছে হয়তো হয়ে যাবে। কিন্তু এই টাকাটা নিতে না আমার কাছে খুব কষ্ট লাগবে স্যার। আপনি যদি বলেন স্যার কেন তোমার কষ্টটা হলো যে স্যার ওই স্থানটা কিন্তু শূন্য ছিল না, ওই স্থানে কেউ না কেউ স্যার ছিল, এবং তারা বেতন ভাতা ঠিকই উঠিয়েছে। ডাবল বেতন ভাতা এই ডাবল ভাতা বেতন ভাতাটা যদি যদি এখন 60 লক্ষ টাকা আমি পাই স্যার, এটা টাকাটা কোথেকে? রাজস্ব খাত থেকে। রাজস্ব খাত বলতে কি? এই জনগণের ট্যাক্সের টাকা। তো তার মানে আবার কিন্তু ওদের কাছ থেকে টাকা নিচ্ছে। আমার প্রপোজালটা হলো যে যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের সে সমস্ত, যেটা একটা আইন করতে হবে হয়তো, তাদের প্রপার্টি ছাপর অস্থায়ী প্রপার্টি বিক্রি করে এই কম্পেনসেশন দেওয়া হবে। তাহলে আমার জনগণের উপরে এই প্রেশারটা পড়বে না। এক আর আরেকটা জিনিস যেটা স্যার যেটা বললেন যে হ্যাঁ স্যার আমি এখনও একমত যে অনেক পলিউশনের পরেও, আওয়ামী লীগের অনেক পলিউশনের পরেও একটা মেনশনেবল পোর্শন বা মেজরিটি কিন্তু স্যার এখনও মেধাবী ছেলেরা বিশেষ করে আসতেছে স্যার, অন্য জায়গায় আসতেছে। তো এদের আসার পরে যে একটা গল্প বলেই মানে একটা উদাহরণ দিয়ে শেষ করি স্যার, একই ভালো পোনা, রুই মাছের পোনা যদি আপনি একটা মজা পুকুরে ছাড়েন আর পাশাপাশি একটা ফ্লোটিং নদীতে ছাড়া হয়, 1 বছর পর যখন এই মাছটা উঠাবেন ওই পুকুরের মাছ আর নদীর মাছের কিন্তু চেহারা, স্বাদ, দেখতে, গন্ধ একরকম হবে না। কেন? স্বাভাবিক। এটা কি মাছের দোষ নাকি পানির দোষ? তো আপনি ঠিক ওই যে প্রত্যেকটা মেধাবী ছেলে এখানে আসতেছে, আপনি যখন তাকে পচা মজা পুকুরের মধ্যে দিচ্ছেন ওইভাবেই গ্রোম আপ হচ্ছে। তখন 2টা অপশন থাকে। একটা অপশন হচ্ছে আইদার দ্যাট লিভিং বিং হ্যাজ টু ডাই, অথবা তাকে ওর সাথে অ্যাডজাস্ট করা। আমরা ডাই হয়ে গেছি, মানে আমরা অ্যাডজাস্ট করতে পারিনি দেখে সরকার মনে করছে যদি কাজ হবে না বের করে দিচ্ছে, আমরা মরে গেছি। আর যারা ছিল তাদেরকে ওই পচা পানির সাথেই অ্যাডজাস্ট করে তাদেরকে চলতে হয়েছে। কাজে এটা যে সবটাই যে সিভিল সার্ভিসদের দোষ তা কিন্তু না, ওই যে পরিবেশের কারণে তাদেরকে খারাপ করা হয়েছে। তো পরিবেশটা উদ্ধার কতটুকু অন্যরা করবে জানি না, তবে স্যার এটা আমরা কনফিডেন্ট, আপনারা দোয়া করবেন স্যার, আপনার আমাদের অগ্রজ। সেটা হলো স্যার আমরা ওইটাই আমাদের সাহস শক্তি যে এখনও ক্যাডার সার্ভিসে যারা আসছি আমরা উই ক্যান ক্লেম আওয়ার সেলফ, এটা আমাদের গর্ব না স্যার, এটা আমাদের শুকরিয়া আল্লাহর কাছে যে উই আর দ্য ব্রিলিয়ান্ট সেগমেন্ট সেকশন অফ দ্য সোসাইটি। তো ব্রিলিয়ান্ট সেগমেন্ট সেকশন সোসাইটি যদি আমরা পরিবর্তন না করতে পারি তো আর কি পারবে স্যার? তো আমরাই করবো ইনশাল্লাহ। এই থ্রেডগুলো, ইয়েগুলো, উইকনেসগুলোকে সাথে রেখেই আমরা এটা বের করে ফেলবে দেশে। সেটা রাখা যাবে না, সেটা রাখলে আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা শুধু না, অনেক কিছু চলে যাবে আমাদের দেশ থেকে। এভাবে যেতে দেওয়া যাবে। অনেক ধন্যবাদ খান সাইদ হাসান, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ফজল করিম, আপনার কিছু বলা রয়েছে শেষ পর্যায়ে? না, আমি শুধু একটা কথাই বলবো, যাই করা হোক না কেন, শুধুমাত্র বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, যদিও আমি এককালে রিটায়ারমেন্টের আগ পর্যন্ত সেই শুধু বিসিএস অ্যাডমিনের জন্য কিছু করেন না, 764 দিনকে দিয়ে দায়িত্ব শেষ। নো, তাহলে সবাইকে দিতে হবে। এক্স্যাক্টলি স্যার। এবং এটা প্রসেসের মাধ্যমে দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। এটা প্রসেসের মাধ্যমে। অনেক ধন্যবাদ ফজল করিম আপনাকেও। দর্শক, শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।